সর্বনাশ, এ তো শয়তানের ছানা। একদম একদম এর কাছে যাবি না, হ্যাঁ? এ তো সাংঘাতিক ভয়ঙ্কর। চল চল, এটাকে এক্ষুনি মেরে ফেলি। আরে কি করছিস কি তুই? দাঁড়া, কিছু করবি না তুই। শুধু শুধু তোকে ওটাকে মারতে দেবো না আমি। আগে দেখি আমি ওটা কিসের বাচ্চা, তারপর যা সিদ্ধান্ত নেবার নেব। ডগবা, মেয়েটার না সামনে খুব বড় বিপদ। কার? বাসে যিনি আমার পাশে বসেছিলেন? মাম্মা, আমি ক্লাবিং করতে চাই। কি क्लबिंग? अबे ये साला बिल्ली कहाँ से आ गया? হ্যালো হ্যালো, ধৃতিমান বাবু, আপনার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে এবং স্কেডিলসের আরও একটি নতুন গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেডিলসে আজকে তোমাদের যে লেখকের গল্প শুনতে চলেছি, সেই লেখকের গল্প তোমরা স্কেডিলসে সবচেয়ে বেশি ভালোবেসেছ। হ্যাঁ, ঠিকই ধরেছ, স্কেডিলসে আজ তোমরা শুনবে ডগবার লেখা আরও একটি মারাত্মক গল্প। তবে আজকের গল্প শুরু করার আগে আমি স্কেডিলসের এর আগের গল্প স্তন করে তোমরা যে যে কমেন্টগুলো করেছিলে সেগুলোর কয়েকটা একটু পড়ছি। কবিতা ব্যানার্জি লিখছে, অনেস্টলি স্পিকিং, এতদিন অনেক রকমের হরর অডিও স্টোরি শুনেছি, অনেক হরর ফিল্মও দেখেছি, তবে কখনো আজকের দিনের আলোতে এই গল্পটা শুনে যেভাবে ভয় পেলাম ততটা ভয় পাইনি। আশা করি পৃথিবীর কোনো মেয়েদেরই যেন এরকম পৈশাচিক অবস্থার সম্মুখীন হতে না হয়। সুচন্দ্রা স্বর্ণকার লিখছে, অসাধারণ উপস্থাপনা ও সত্যি স্কেয়ারি আমাদের ইতিহাস, বাস্তব কল্পনার থেকেও ভয়ঙ্কর হয়, যাদবপুর থেকে শুনলাম। সুস্মিতা প্রামাণিক লিখছে, দারুণ একটা স্টোরি, সত্যি আগের দিনের এই নিয়মগুলো সত্যি শুনলে গায়ে কাঁটা দেয়, আর ভাবি এখন আমরা অনেক ভালো আছি, কিন্তু সত্যি কি তাই? এশা ব্যানার্জি লিখছে, খুব খুব ভালো লাগলো। আমি নিজে বছরখানেক আগে নাঙ্গিলির চরিত্রে অভিনয় করেছি। মাত্র 10 মিনিটের নাটক ছিল, কিন্তু আমাকে এই চরিত্রটা প্রায় 4-5 দিন ধরে বুঝতে হয়েছিল। তাই বুঝতে পারছি যে কি কষ্ট। আমার চোখের জল ধরে রাখতে পারছি না। অপূর্ব উপস্থাপনা, অসাধারণ আবেদন, পুরো টিমকে স্যালিউট। সুনিতা আদক লিখছে, ভাই এই ধরনের ইতিহাস আমাদের কারোর মনে হয় জানা নেই, সত্যিই খুব অবাক হয়েছি, অসাধারণ গল্প, দারুণ লাগলো ভাই। আমি মেদিনীপুর থেকে সুনিতা আদক শুনছি। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু ডেফিনেটলি নেক্সট গল্পে আমি বাকি কমেন্টও পড়বো। সো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। ইনফ্যাক্ট আমার আজকের গল্পটাও তোমরা কে কোথা থেকে শুনছো সেটাও আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। এছাড়া তোমরা যদি আমাকে পার্সোনালি ফলো করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে এসো। আমার ইনস্টা আইডি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি, এছাড়া ডিসক্রিপশনেও দেওয়া আছে। সো সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে এসো। আমার ফলোয়ার্সটা ইনস্টাগ্রামে খুবই খারাপ রয়েছে, সো একটু ফলোয়ার্সটা ফলো করে বাড়িয়ে দাও। আজকের ইন্ট্রোটাকে আর বেশি বড় করছি না, শুরু করছি স্কেডিলসের স্পেশাল গল্প ডগবার লেখা শয়তানের ছানা। তবে আজকের গল্পটা কিন্তু সব ধরনের শ্রোতাদের জন্য নয়, গল্পটা কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। আমাদের বাড়ির বারান্দায় প্রায়শই কিছু কাক এসে বসে। এমনিতে আমার পশু পাখি ভালোই লাগে, সুযোগ পেলে আমিও রুটির টুকরো বা বিস্কুট তাদের ছুঁড়ে দিই। কিন্তু খারাপ লাগে তখনই যখন তারা এখান ওখান থেকে বিভিন্ন মাংসের টুকরোগুলো মুখে করে আমার বারান্দায় নিয়ে আসে। তারপর সেগুলো খেয়ে অবশিষ্ট ফেলে যাওয়ার পর পিঁপড়ের দল আবার সেই জায়গাটায় ভিড় জমায়। তাই এই নোংরাগুলো পরিষ্কার করতে আমার বেশ বিরক্তই লাগে। সেজন্য আজকাল কাক বসলেই আমি হুসুর শব্দ করে তাদের উড়িয়ে দিই। কিন্তু সেদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। দেখলাম একটি কাক মুখে করে কিসের যেন একটা টুকরো নিয়ে এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। ভাবলাম আবার নিশ্চয়ই কোনো ইঁদুর মরা, না হলে চার পেয়ে কোনো জন্তুর হাড়ের টুকরো হবে হয়তো। তাই কাকটাকে তাড়াতে আমি তৎক্ষণাৎ সেখানে দৌড়ে গেলাম। এরপর তাড়া দিতেই কাকটা উড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মুখে করে নিয়ে আসা ওই টুকরোটা সে সেখানেই ফেলে যায়। আমি এবার কাছে যাই ওই টুকরোটা দেখতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেটা কিন্তু কোনো মাংসের টুকরো ছিল না, বরং লক্ষ্য করি যে জিনিসটা ডিম্বাকৃতি একটা পাথরের ন্যায়। বেশ সুন্দর নকশাও পাথরটার উপর করা রয়েছে। সাদার উপর কমলা, হলুদ আর নীল রঙের চক্রাকার একটা নকশা। দেখে যেন মনে হয় অন্তরিক্ষ থেকে নেমে আসা কোনো বিশেষ বস্তু, যেন অপার্থিব কিছু একটা হবে।
ভাবতে ভাবতে আমি কেমন যেন কল্পনায় হারিয়ে যেতে থাকি। এরপর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আমি বুঝতে পারি যে এটা কোনো পাথরই নয়, আসলে এটা একটা ডিম। কোনো এক অজানা প্রাণীর ভ্রূণ ওই ডিমের মধ্যে ঘুমিয়ে রয়েছে। তাই হয়তো কাকেরা সেটাকে খাদ্য মনে করে এখানে নিয়ে এসেছে। এরপর আমি বেশ চিন্তায় পড়ে যাই। কোন প্রাণীর যে ডিম ছিল তা আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। তবে এটা বেশ বুঝতে পারি যে ডিমের খোসা এতটাই শক্তপোক্ত যে অনেকেই এটাকে ছোট্ট পাথর ভেবে ভুল করতে পারে, আর সেই কারণেই কাকটা তার তীক্ষ্ণ চঞ্চু দিয়েও এই ডিমের আবরণকে ভেদ করতে পারেনি। সে যাই হোক, এরপর ডিমটা হাতে নিয়ে আমি কেমন যেন একটা ভয় পাই। না জানি কিসের ডিম এটা, কি করব এরপর সেটাও বুঝতে পারছিলাম না। তবুও আমি ডিমটা হাতে তুলে নিই। তারপর সেটাকে আমার পড়ার টেবিলের পাশে রাখা ছোট্ট পোর্টেবল রুম হিটারের সামনে রেখে দিই। ঠিক করলাম এ ব্যাপারে কাউকে কিছুই বলবো না, বিশেষ করে বাড়ির লোককে তো নয়। ডিমটা ফুটে যে কিসের বাচ্চা জন্মায় সেটাই এরপর দেখব। তাই আমিও এরপর বেশ কিছুদিন অপেক্ষা করতে থাকি। কিন্তু আক্ষেপের বিষয়, প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরও ডিমটার মধ্যে আমি কোনো পরিবর্তনই দেখলাম না। ওটা যেমন ছিল ঠিক তেমনই রইল তখন। এরপর আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম হয়তো বেকার সময় নষ্ট করছি, তার থেকে বরং ডিমটা ছাদে গিয়ে রেখে দিই। কাকগুলো এনেছিল যখন, তখন ওরাই মুখে করে নিয়ে গিয়ে অন্য কোথাও ফেলে আসবে। সেই মতো ডিমটাকে আমি ছাদে গিয়ে রেখে আসি। দিন 4 পরে যখন ছাদে উঠলাম, তখন আমি যা দেখি তাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আমি দেখলাম ডিমটা আগের তুলনায় বেশ বড় হয়ে গেছে, প্রায় উট পাখির ডিমের সাইজের হয়েছে। ডিমটা আয়তনে ও ওজনে যা বড় হয়েছে তাতে অন্তত কাক আর ওটাকে মুখে করে নিয়ে যেতে পারবে না। আমি এবার ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে শুরু করি। বুঝতে পারি যে সূর্যের আলো ডিমটার জন্য কতটা প্রয়োজনীয়। অতঃপর আমি সিদ্ধান্ত নিই ওটাকে ছাদেই রেখে আসার। সেই মতো ডিমটা আমি সেদিন ছাদে রেখেই চলে আসি। এই ঘটনার বেশ কিছুদিন পর আমি আর আমার বন্ধু মুজাফফর বারান্দায় বসে তাস খেলছি। এমন সময় হঠাৎ করে ফটাস করে টায়ার ফাটার মতন একটা শব্দে আমরা রীতিমতো চমকে উঠলাম। আর তারপরই অসংখ্য কাকের কা কা শব্দে চারপাশ যেন অস্থির হয়ে উঠল। আমি আন্দাজ করলাম যে ছাদে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি দেরি না করে ছাদে উঠে গিয়ে দেখি যে ডিমটা ফুটে একটা ছোট্ট বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চাটার গায়ের রং গোলাপি বর্ণের, মাথাটা শরীরের তুলনায় একটু বড়, গরুর মতন কালো চোখ। সেই কালো চোখের গভীরতা কোনো ব্ল্যাক হোলের তুলনায় কোনো অংশে কম নয়। বাচ্চাটার মাথায় চুলের ছিটে ফোঁটাও নেই। হাত পা মানুষের মতো হলেও তার পিছনে কিন্তু একটা লেজ আছে। আমি দেখে বেশ বুঝতে পারলাম যে এই অদ্ভুত দেখতে বাচ্চাটা আর যাই হোক না কেন পৃথিবীর কোনো প্রাণী হতে পারে না। সেই সময় আমার বন্ধু মুজাফফর পিছন থেকে চেঁচিয়ে উঠল, সর্বনাশ, এ তো শয়তানের ছানা। একদম এর কাছে যাবি না, হ্যাঁ? এ তো সাংঘাতিক ভয়ঙ্কর। চল চল, এটাকে এক্ষুনি মেরে ফেলি। এই বলে বন্ধুটি ছাদে পড়ে থাকা একটি লোহার রড নিয়ে বাচ্চাটিকে মারতে উদ্যত হলো। আমি তক্ষুনি তাকে আটকে দিয়ে বলি, আরে কি করছিস কি তুই? দাঁড়া, কিছু করবি না তুই। শুধু শুধু তোকে ওটাকে মারতে দেবো না আমি। আগে দেখি আমি ওটা কিসের বাচ্চা, তারপর যা সিদ্ধান্ত নেবার নেব। শয়তানের ছানা কিনা জানি না, তবে ওই সদ্য জন্মানো বাচ্চাটার উপর আমার একটু মায়া হলো। আমার বন্ধু মুজাফফরকেও অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি শান্ত করালাম। তারপর বাচ্চাটাকে তুলে নিয়ে আমি ঘরের ভিতর গিয়ে রাখলাম। বেশ কয়েকদিন যত্ন করলাম বাচ্চাটার। তারপর একদিন বাচ্চাটা মানুষের বাচ্চার মতোই হাত পা ছুঁড়তে শুরু করলো। সে দিনে খুব কম সময় ঘুমোতো, সারাক্ষণ জেগেই থাকতো কেবল।
কিন্তু জন্ম থেকে আজ পর্যন্ত আমি তাকে একবারের জন্য কাঁদতে দেখলাম না। একদিন আমার বন্ধু মুজাফফর সাহস করে বাচ্চাটার সামনে তাকে দেখতে যায়। মুজাফফর ডাক্তারি ছাত্র। এরপর মাথাটা নিচু করে বাচ্চাটার শরীরের অ্যানাটমি ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। আর ঠিক তখনই বাচ্চাটি খেলার ছলে মুজাফফরের মাথার কয়েকটা চুল টেনে ছিঁড়ে দেয়। তারপরই মুজাফফর ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। নে, এবার হলো তো? দেখ, তো শয়তানের বাচ্চাটা চুল ছিঁড়ল আমার। এরপর আরো কত কি যে করবে কে জানে। আমি আবারও বলছি, এটা শয়তানের ছানা, এটাকে বের করে দে এক্ষুনি, নাহলে বন দপ্তরকে বা পুলিশকে খবর দে এবার। আরে ধাঁড়া, দেখি আর একটু। তুই বাচ্চাটার চেহারাটা লক্ষ্য কর। আমার কি মনে হয় জানিস, এটা হয়তো একটা এলিয়েন। তাই বন দপ্তরকে খবর দিয়ে হয়তো কোনো লাভ নেই। আমার মনে হচ্ছে এলিয়েনরা তাদের এক্সপেরিমেন্টের জন্যই এই ডিমটাকে পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে তারা বুঝতে পারে যে এই পৃথিবীর আবহাওয়া তাদের জন্য উপযুক্ত কিনা। সে যাই হোক, আমাদের এখন উচিত এই বাচ্চাটাকে নিরাপদ আশ্রয়ে বাঁচিয়ে রাখা। সর্বনাশ, বলিস কি? তাহলে তো ওরা এই বাচ্চাটার খোঁজে একদিন না একদিন ঠিক এখানে আসবে। তা ওরা কি খোঁজ খবর রাখছে না নাকি? নিশ্চয়ই রাখছে। তবে ভয়ের কিছু নেই মুজাফফর। এর আগেও আমার এলিয়েন অভিজ্ঞতা হয়েছে। আর বিশ্বাস কর, সব এলিয়েন কিন্তু মোটেও মানুষ বিদ্বেষী নয়, বরং এই মানব সভ্যতায় বহু বছর ধরেই তাদের একটা গোপন সহযোগিতা রয়েছে। মিশরের পিরামিড তার অন্যতম উদাহরণ। কথা বলতে বলতে আমি দেখলাম বাচ্চাটা আমার বন্ধুর মাথা থেকে ছিঁড়ে নেওয়া চুলগুলো মুখে ঢুকিয়েই চিবোতে শুরু করলো। আমি তাকে আটকাতে যাব, কিন্তু তার আগেই এবার বাচ্চাটা কয়েকটা শব্দ উচ্চারণ করলো। জল খাবো। কি সাংঘাতিক! বাচ্চাটা যে কথা বলছে, এ তো অবিশ্বাস্য ব্যাপার। মানুষের বাচ্চার স্বরে স্পষ্ট এই বাংলা কথা শুনে আমার আর মুজাফফরের তো চক্ষু চড়ক গাছ। বাচ্চাটা এই প্রথম কথা বলল, তাও আবার বাংলায়। এ নিশ্চয়ই এক আশ্চর্য শিশু। সত্যি এত তড়িঘড়ি যে বাচ্চাটার মুখে কথা ফুটবে তা আমরা কেউই ভাবিনি। এই ঘটনার সাক্ষী থেকে বাকরুদ্ধ হয়ে আমরা বেশ কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম। তুই ঠিকই বলেছিস, এছাড়া এলিয়েনের বাচ্চা। এই ঘটনার পর বুঝতে পারি যে ভিনগ্রহী বাচ্চারা ছোট থেকেই আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়। না হলে শুধুমাত্র মাথার চুল চিবিয়ে এত দ্রুত কেউ মানুষের ভাষা শিখে নিতে পারে, ব্যাপারটা সত্যিই আশ্চর্যজনক। এরপর থেকে এই এলিয়েনের বাচ্চাটা আমার বাড়িতেই একটু একটু করে বড় হতে শুরু করে, যদিও বাইরের মানুষ কখনো সেটা জানতে পারেনি। খুব অল্প সময়ের মধ্যেই বাচ্চাটা আকারে ও আয়তনে বেশ বড় হয়ে যায়। মানুষের ভাষা, আদব কায়দা, রীতিনীতি সবকিছুই সে বেশ দ্রুতই শিখে নেয়। এ তো গেল এক এলিয়েনের বাচ্চার গল্প। এবার আসি এক মানুষের বাচ্চার গল্পে। বালিগঞ্জের বামনপাড়া লেনে এক অভিজাত পরিবারের ছেলে স্যামি দত্ত। 14 বছর তার বয়স, কিন্তু হাবভাব আর স্বভাব চরিত্রে সে বড়দেরও হার মানায়। ঘর ভর্তি ফেটিস ম্যাগাজিন আর হার্ড ডিস্ক ভর্তি নীল ছবি, এই ছিল তার দুনিয়া। পাড়ার দিদি থেকে শুরু করে কাকিমা, পিসিমা সবাইকেই সে কুনজরে দেখতে অভ্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বানিয়ে বিভিন্ন বয়সী মেয়েদেরকে কুপ্রস্তাব পাঠানো থেকে শুরু করে গৃহ পরিচারিকাকে টাকা দিয়ে তার সাথে যৌন সম্পর্কের অফার সবই সে নির্ভয় করে যায়। এদিকে স্যামির বাবা মা চিরকালই নিজেদের ছেলেকে খুব বিশ্বাস করেই এসেছেন। স্যামির কাজকর্ম সম্পর্কে তারা সেভাবে কিছুই খোঁজ খবর রাখতেন না কখনো। উল্টে কেউ যদি তাদের ছেলের সম্বন্ধে কিছু বলতে আসত, তাহলে তাদের বিরুদ্ধেই তারা পদক্ষেপ নিতেন। পুত্র স্নেহে অন্ধ স্যামির বাবা মা জানতেন যে তাদের ছেলে কখনো কিছু খারাপ করতেই পারে না। তাই স্যামিও দিন দিন আরও ক্রমশ সাংঘাতিক হয়ে উঠছিল। তাদের গৃহ পরিচারিকা স্যামির কুপরামর্শ দেওয়ার ব্যাপারটা স্যামির মা বাবা অর্থাৎ মিস্টার ও মিসেস দত্তের কাছে অভিযোগ জানালে
তারা তাকে কোনোভাবেই বিশ্বাস করেনি। উল্টে গৃহ পরিচারিকাকেই মিথ্যা চুরির অভিযোগে পুলিশ দিয়ে একসময় অ্যারেস্ট করিয়েছিল। এভাবেই টাকার প্রভাবে তারা ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগগুলোকে সবসময় চাপা দিয়ে দিত। একসময় দত্ত পরিবারের এই দুলালের জন্য মিস্টার ও মিসেস দত্ত একজন গৃহশিক্ষিকার খোঁজ করতে থাকেন। স্যামির দাবি সে কোনো শিক্ষক নয়, বরং একজন শিক্ষিকার কাছেই পড়তে ইচ্ছুক। তাই মিসেস দত্ত মানে স্যামির মা বেশ কয়েকজন শিক্ষিকার ইন্টারভিউ নেবার পর একজন শিক্ষিকাকে তার ছেলের জন্য ঠিক করেন। মেয়েটির নাম শতরূপা, 27 বছর বয়সী, বেশ সুন্দরী আর মেধাবী মেয়ে। প্রথম দিনেই ডেমো ক্লাস দিয়ে মিসেস দত্তের সে মন জয় করে ফেলে। বিশেষ করে স্যামির আবার তাকে খুব পছন্দ হয়। মূলত স্যামির আবদারেই মিসেস দত্ত শতরূপাকে বেছে নেন। এরপর থেকে শতরূপা স্যামিকে পড়াতে শুরু করে। প্রথম দিকে শতরূপা স্যামির সাথে একদম খোলা মনে মিশতে শুরু করে। শতরূপা স্যামিকে জানায় যে সে যেন তাকে টিচারের থেকেও একজন দিদির মতন বেশি ভাবে। কিন্তু স্যামি ছিল আসলে অন্য জাতের শয়তান। তার মনে শতরূপাকে নিয়ে সর্বদাই এক অন্য চিন্তা ঘুরপাক খেত। তাই অকালপক্ষ স্যামি শতরূপাকে জানায় যে সে শতরূপাকে ম্যাম বা দিদি না বলে কেবল শতরূপা বলেই ডাকতে চায়। প্রথমে শতরূপা একটু অবাক হলেও ব্যাপারটা পরে সে মেনে নিতে বাধ্য হয়, কারণ এই চাকরিটা শতরূপার কাছে বড্ড বেশি প্রয়োজন ছিল। বাড়িতে রোজগেরে বলতে সে শুধু একাই রয়েছে। তাই অসুস্থ মায়ের খরচ চালাতে দত্ত বাড়ির বড় টাকার মাইনেটা তার জন্য অনেক বড় সহায়ক ছিল। কিছুদিন যাবার পর শতরূপা লক্ষ্য করে যে স্যামির নজর ছিল অন্যরকম, যা সচরাচর এই বয়সের বাচ্চাদের মধ্যে দেখা যায় না। শতরূপা দত্ত বাড়িতে এলেই স্যামি বারবার তার নারী শরীরের দিকে চোখ বুলিয়ে নিত। প্রায় সময়ই স্যামি শতরূপার বুকের দিকে যেন ইচ্ছা করে তাকিয়ে থাকত। শতরূপা কোনো কাজ করতে গিয়ে একটু ঝুঁকলেই স্যামি মাথা নিচু করে তার স্তন যুগল দেখার চেষ্টা করত। ধীরে ধীরে শতরূপাও স্যামির আচার ব্যবহার সব বুঝে গিয়েছিল। তাই শতরূপা স্যামিদের বাড়িতে ফুল হাতা পোশাক পরে আসতে শুরু করে। সে যতটা পারত নিজেকে পোশাক দিয়ে ঢেকে রাখত, কিন্তু তাও স্যামির কুদৃষ্টি এড়ানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এদিকে আমার বাড়িতে এলিনের বাচ্চাটিকে মুজাফফর মজা করে শয়তানের ছানা বলে ডাকলেও আমি তাকে একটা নাম দিয়েছিলাম, কুম্ভ। আসলে মাথাটা গোল হওয়ায় অনেকটা উল্টানো কলসির মতো লাগত, তাই কুম্ভ নামটা বেশ মানিয়েও গিয়েছিল। তাছাড়া বাচ্চাটারও বেশ পছন্দ হয়েছিল নামটা। আমি লক্ষ্য করি কুম্ভর দৈহিক বৃদ্ধি খুব দ্রুত গতিতে হতে থাকে। এছাড়াও আমি বুঝতে পারি যে কুম্ভর আইকিউ এক কথায় যাকে বলে একদম অসাধারণ। যদিও কুম্ভ জন্ম থেকেই বুদ্ধিমান, নতুন কিছু বুঝতে এবং শিখতে তার কয়েক সেকেন্ডের বেশি সময় লাগে না। আমার বন্ধু মুজাফফর প্রতিদিন হসপিটাল থেকে ফিরে নানান বিষয়ে কুম্ভকে শিক্ষা দিত। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, খেলা, মহাকাশ, জীবজগৎ ইত্যাদি বিভিন্ন বিষয়ে সে কুম্ভকে শিক্ষিত করে তুলত। কুম্ভ নানান প্রশ্ন তাকে পাল্টা করত। মুজাফফর যতটা পারত তার উত্তর দিত, আর না পারলে ইন্টারনেট ঘাঁটত। তবে কুম্ভ খুব তাড়াতাড়ি এটা জেনে গিয়েছিল যে সে এই জগতের কোনো প্রাণী নয়, সে একজন এলিয়েন বা ভিনগ্রহী। মুজাফফর কুম্ভকে পড়াশোনার পাশাপাশি বেশ কিছু গালাগালিও শিখিয়েছিল, তাই কুম্ভ মাঝে মাঝেই সেগুলোর প্রয়োগ করত। আমার অবশ্য সেটা বেশ মজারই লাগলো। প্রথম প্রথম মুজাফফর ছোট শয়তান, শয়তান ছানা এসব বলে ডাকলে কুম্ভ মুখ বুঝে সেটা মেনে নিত। কিন্তু কিছুদিন যাবার পর কুম্ভকে এসব নাম ধরে ডাকলে কুম্ভ তার কচি কণ্ঠস্বরে উত্তর দিয়ে বলতো, কাকে শয়তান বলছিস রে? শয়তান তোর বাপ। আগে সম্মান দিতে শেখ, হারামজাদা।
বয়সে ছোট একটা প্রাণীর থেকে এসব শুনলে মুজাফফরের বেশ অপমানে লাগতো। তাই অগত্যা সে নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়। তবে কুম্ভর কিন্তু আরো অনেক আশ্চর্য ক্ষমতা ছিল। একদিন দুপুরবেলা কুম্ভকে একটা আস্ত মুরগির রোস্ট রান্না করে খাওয়াই। এরপর খাবার খেয়ে টেবিল মুছে আমি যখন দুপুরের ভাত ঘুম দিতে যাই, তখন দেখি একটা আস্ত মুরগি আমার খাটে উঠে ঘোরাঘুরি করছে। আমি ভাবতে থাকি, এই দুপুরবেলা 4 তলার ফ্ল্যাটে মুরগি কোথা থেকে এলো? কিন্তু তারপরেই দেখলাম মুরগিটা হঠাৎ রূপ পরিবর্তন করে কুম্ভ হয়ে গেল। এসব দেখে আমি তো অবাক হয়ে যাই। ঘটনাটা বুঝতে আমার একটু সময় লাগলো, কিন্তু লজিক দিয়ে কিন্তু কিছুই বুঝতে পারলাম না। শুধু এটা আমি খুব ভালো করে বুঝে যাই যে কুম্ভকে যে প্রাণী রান্না করে খাওয়াবো ও সেটারই রূপ ধারণ করে নেবে। অর্থাৎ মাছ খাওয়ালে কুম্ভ মাছে পরিবর্তিত হতে পারবে, আর মাটন খাওয়ালে ছাগলে। কুম্ভর এই রকম আশ্চর্য ক্ষমতা শুধু এখানেই থেমেছিল না, সে যে কোনো মানুষের স্পর্শ পেলেই তার নাড়ি নক্ষত্র সব বলে দিতে পারত। এমনকি কোনো মানুষের শরীরে যদি কোনো রোগ বাসা বাঁধত, তাহলে কুম্ভ খুব সহজেই সেটার ডায়াগনোসিস করে দিতে পারত। একদিন একটা কাজের সূত্রে আমি বাড়ির বাইরে যাচ্ছিলাম। বাড়ি থেকে বেরোবার আগে আমি কুম্ভর সাথে বরাবরই হ্যান্ডশেক করতে পছন্দ করি, তাই সেদিনও বেরোবার সময় আমি তার সাথে হ্যান্ডশেক করলাম। ঠিক সেই সময় কুম্ভ আমার হাতটা ধরে বলল, ডগবা, তুমি না খুব শিগগিরই খুব অসুস্থ হতে চলেছ। মারাত্মক জ্বর হবে তোমার, গা হাত পা খুব ব্যথা হবে, আর সঙ্গে বমিও হতে পারে। মনে হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপেরাম তোমার রক্তে ঢুকে গেছে। তাড়াহুড়োর মধ্যে কথাগুলো শুনতে পেলাম ঠিকই, কিন্তু কোনো উত্তর দিলাম না, কারণ আমার মনে হলো যে কুম্ভ হয়তো আমার সঙ্গে ঠাট্টা করছে। মুজাফফরের থেকে নতুন শব্দ শিখে এখন সেটা নিয়েই আমার সাথে ইয়ার্কি মারছে। তাই আমি তার কথায় আর কোনো গুরুত্ব দিইনি তখন। কিন্তু কয়েকদিন পরই সত্যিই আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো, কিছুতেই ওষুধে কমছিল না। অগত্যা রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে আমার ম্যালেরিয়া হয়েছে। তখন আমি বুঝতে পারি যে কুম্ভ সেই সময় ঠিকই বলেছিল, কিন্তু আমি তার কথার কোনো গুরুত্ব না দিয়ে খুব বড় ভুল করেছিলাম। তাই এখন ভুগছি। তীব্র জ্বরে আমি কয়েকদিন বিছানা ছেড়ে উঠতে পারলাম না, তাই মশারির মধ্যেই 10-12টা দিন আমি অতিবাহিত করলাম। সঙ্গে চলল ম্যালেরিয়ার ওষুধ। এরপর ওষুধপাতি খেয়ে যখন বেশ খানিকটা সুস্থ হলাম, তখন হঠাৎই একদিন একটা ফোন আসে আমার কাছে। ফোনটা ছিল আমার পূর্ব পরিচিত একজন ভদ্রলোকের, যিনি প্রাক্তন আইপিএস অফিসার, নাম ধৃতিমান সরকার। ফোনে ধৃতিমান বাবু আমায় বলেন যে ওনার স্ত্রীর শরীর খুব একটা ভালো নেই, তাই আমি যেন ওনার বাড়ি এসে ওনার স্ত্রীকে একবার দেখে যাই। তাছাড়া উনি এখন অবসরপ্রাপ্ত, হাতে প্রচুর সময়, ওনার কাছে সময় কাটাবার তেমন কোনো উপায়ও নেই। তাই আমি ওনার বাড়িতে গেলে ওনার সাথে বেশ কিছুক্ষণ জমিয়ে গল্পও হয়ে যাবে। এদিকে আমিও বেশ কিছুদিন ধরে একটা মার্ডার মিস্ট্রি লেখার কথা ভাবছিলাম। এই ব্যাপারে আবার ধৃতিমান বাবুর প্রচুর অভিজ্ঞতা, তাই গল্পের কাঁচামাল সংগ্রহের জন্য আমি ধৃতিমান বাবুর অনুরোধ ফেরাতে পারলাম না। কিন্তু সমস্যা হলো কুম্ভকে নিয়ে। বাড়িতে ও একদম একা থাকতে চায় না। এদিকে মুজাফফরও শহরের বাইরে একটা সেমিনারে যোগ দিতে গেছে। তাই কোনো উপায় না দেখে আমি শেষে বাধ্য হয়েই কুম্ভকে বলি, কুম্ভ, তুই বাড়িতেই থাক, আমি ধৃতিমান বাবুর বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই চলে আসব। তাছাড়া তোকে রাস্তায় বের করলে লোকজন আবার ভয় পাবে, মিডিয়া পুলিশ এসে আলাদাই হাঙ্গামা শুরু করবে। তাই আমি বলি তুই বাড়িতেই থাক, আমি বরং টিভিটা চালিয়ে দিয়ে যাব, তুই না হয় টিভি দেখিস। কিন্তু কুম্ভ এসব শোনার পাত্রই নয়। সে আমার সাথে যাওয়ার জন্য বায়না ধরল এবার। তাও ওকে বারবার বোঝালাম যে এভাবে এলিয়েনদের বাইরে বেরোতে নেই, কিন্তু কে শোনে কার কথা। আমার সাথে তর্কাতর্কির মধ্যেই হঠাৎ দেখি কুম্ভ একটা বিড়ালের রূপ ধারণ করল। বিড়ালটাকে দেখেই আমার কেমন যেন সন্দেহ হলো। আমার মনে হলো এই বিড়ালটাকে আমি কোথাও যেন এর আগেও দেখেছি। হঠাৎ মনে পড়ে যায়
যে দিন 7 আগে আমার পিছনের বাড়ির পোষা বিড়ালটা কোথায় যেন হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছিল। পাড়ায় ওদের বাড়ির লোকেরা তন্ন তন্ন করে বিড়ালটাকে খুঁজেছিল, কিন্তু কিছুতেই তাকে আর পাওয়া যায়নি। এবার পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হলো। আমি কুম্ভকে চোখ পাকিয়ে জিজ্ঞেস করলাম, এই শয়তান, তুই বেড়ালটাকে খেয়েছিস না? এইভাবে কারোর পোষা প্রাণীকে খেয়ে নেওয়াটা যে সাংঘাতিক অন্যায়, এটা তুই জানিস না? কথাটা শুনে বিড়াল রূপী কুম্ভ বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর শুধু একটাই শব্দ করল সে। ওদিকে শতরূপাকে নিয়ে স্যামির মনে নানান ফ্যান্টাসির জন্ম হয়। স্যামি চিন্তা করে যে সে যেভাবেই হোক শতরূপার শরীরটা ভোগ করবেই। যদি শতরূপা স্যামির প্রস্তাবে রাজি হয় তবে তো ভালোই, আর নইলে সে জোর করে তাকে নিজের বিছানাতে টেনে নিয়ে আসবে। টিউশনের সময় শতরূপা ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে লাইফ সায়েন্সের সমস্ত টপিকই খুব সুন্দরভাবে স্যামিকে বোঝাতে থাকে, কিন্তু স্যামির চোখ বরাবরই শতরূপার বুকের ওপর ঘোরাফেরা করে। মাঝে মধ্যে শতরূপার ব্রায়ের স্ট্র্যাপ দেখা গেলেই স্যামি টেবিল ছেড়ে উঠে সোজা বাথরুমে চলে যায়। তারপর বেশ কিছুক্ষণ সে বাথরুমে কাটিয়ে তারপর আসে। এই ব্যাপারটা শতরূপা একদমই পছন্দ করে না, কিন্তু তাও সে চুপচাপ সবকিছু মানিয়ে চলতে থাকে। শতরূপাকে নিয়ে স্যামির কল্পনা যেন শেষ হয় না। অবসর সময় বসে স্যামি কেবলই শতরূপার নরম শরীরটাকে কল্পনা করে যায়। স্যামি স্বপ্ন দেখে যে সে শতরূপার সাথে এক বিছানায় শুয়ে আছে। স্যামির হাত ঘোরাফেরা করছে শতরূপার নগ্ন দেহের উঁচু নিচু বিভিন্ন স্থানে। শতরূপাও যেন স্বেচ্ছায় স্যামিকে জড়িয়ে ধরে প্রতিক্রিয়ায় মগ্ন হয়ে রয়েছে। সাথে স্যামিও শতরূপার সমস্ত শরীর শুষে তার সমস্ত দেহরস যেন পান করছে। এভাবে ভাবতে ভাবতে স্যামির কল্পনার যেন আর কোনো সীমাই থাকে না। ফলস্বরূপ স্যামি কল্পনায় হারিয়ে গিয়ে নিজেকে বারবার সিক্ত করে ফেলে। তার শরীর নিমেষের মধ্যেই দুর্বল হয়ে যায়। কিন্তু স্যামির এই খোশ খেয়াল ভঙ্গ হতেই তার নিজের মনের ভেতর ভীষণ রাগ হয়, কারণ এখনো অবধি শতরূপাকে কাছে পেয়েও স্যামি কিছুই করে উঠতে পারেনি। মনে মনে তাই স্যামি শুধু চিন্তা করে যায় যে সে কবে শতরূপার সাথে নিজের মনের বাসনা মেটাতে পারবে। তাই সে নানান ফন্দি আঁটতে থাকে শতরূপাকে কাছে পাবার জন্য। একদিন স্যামি মিসেস দত্তের কাছে একটা আবদার নিয়ে আসে। স্যামি তার মায়ের কাছে গিয়ে বলে, মাম্মা, আমি ক্লাবিং করতে চাই। কি ক্লাবিং? ও মাই গুডনেস, আমার ছেলেটা বলে কি? বলেই মিসেস দত্ত স্যামির সামনে হাসতে থাকলো। স্যামি তার এই হাসিটা যেন সহ্য করতে পারল না। সে রেগে গিয়ে বলে, হেসো না মাম্মা, আমি যখন বলেছি তখন তো আমি যাবই, শুধু তোমায় জানিয়ে রাখলাম। ছেলের রাগ দেখে মিসেস দত্ত এবার হাসি থামিয়ে দিলেন। তিনি জানেন যে স্যামি বেশ জেদি, তাই তিনি এবার ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করলেন। মিসেস দত্ত এবার স্যামিকে জিজ্ঞেস করেন, আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুই তো এখনো 18+ হোসনি, তাহলে কি করে ঢুকবি ক্লাবে? ওফ, ওটার জন্যই তো তোমার কাছে এলাম মাম্মা। তোমার কোনো এক এক্স বয়ফ্রেন্ডের কোনো একটা ক্লাবের ওনার না? আমার এক্স বয়ফ্রেন্ড? ও মানে তুই শাগনিক আঙ্কেলের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, শাগনিক আঙ্কেল। মামা প্লিজ, তুমি দেখো না ব্যাপারটা একটু, আঙ্কেলকে বলে একটু ব্যবস্থা করে দাও না। মিসেস দত্ত বুঝল ছেলে বড় হয়েছে। তাছাড়া মিসেস দত্ত জানে যে সে ছেলের আবদার ফেলতেও পারবে না। তাই মৃদু হেসে মিসেস দত্ত এবার স্যামিকে বলেন, আচ্ছা দেখব, কিন্তু
তুই যাবি কাদের সাথে? মানে তোর বন্ধু বান্ধবরাও? না মাম্মা, আমার বন্ধুগুলো সব বোরিং, ওদের সাথে যাব না। তাহলে কার সাথে? শতরূপার সাথে যাব আমি। শুনেই মিসেস দত্ত কেমন যেন একটু চিন্তায় পড়ে যান। তিনি এবার বুঝতে পারেন যে স্যামির অভিসন্ধি কি। তবে শতরূপা রাজি হবে কিনা সেটা নিয়ে তার মনে যথেষ্ট সংশয় আছে, কারণ স্যামির সব কর্মকাণ্ডের কথাই ইতিমধ্যে শতরূপা তার কানে তুলেছে। শতরূপা যে এই চাকরিটা আর একদমই করতে চাইছে না সেটাও ভালোভাবে মিসেস দত্ত জানেন। শুধুমাত্র স্যালারি বাড়াবার প্রতিশ্রুতি দিয়ে মিসেস দত্ত শতরূপাকে এখনো অবধি আটকে রেখেছেন। কিন্তু এরপরেও মিসেস দত্ত স্যামিকে তার আচার ব্যবহারের জন্য কিচ্ছুটি বলেননি। এর কিছুদিন পর মিসেস দত্ত তার এক্স বয়ফ্রেন্ডকে বলে স্যামির ক্লাবে যাওয়ার ব্যবস্থাটা করিয়ে দেয়। যেহেতু স্যামির মায়ের ফ্রেন্ডের ক্লাব, তাই সেখানে ঢুকতে এখন তার আর কোনো অসুবিধাই নেই। অতএব স্যামি এখন একদম নিশ্চিন্ত। এবার শুধু শতরূপাকে রাজি করানো বাকি। স্যামির কথা অনুযায়ী শতরূপাকেও ক্লাবে যাওয়ার জন্য মিসেস দত্ত অনুরোধ করে। শতরূপা শুনেই প্রথমে না করে দেয়, কিন্তু মিসেস দত্তের অনেক অনুরোধের পর শতরূপা একটা দোটানায় পড়ে যায়। এদিকে ঘরে শতরূপার অসুস্থ মা, তার ব্লাড টেস্ট, ওষুধ ইত্যাদির জন্য শতরূপার অনেকগুলো টাকার প্রয়োজন ছিল তখন। তাই এক প্রকার বাধ্য হয়েই শতরূপা মিসেস দত্তের শর্তে শেষমেশ রাজি হয়। এদিকে স্যামি অনলাইন থেকে একটি ছোট পোশাক শতরূপার জন্য কিনে আনে। পোশাকটি বেশ কামোদ্দীপক এবং ওটা পরলে মেয়েদের শরীরের প্রত্যেকটি খাঁজ খুব সুন্দরভাবে ফুটে ওঠে। স্যামি চায় সেদিন শতরূপা যেন ওই ড্রেসটি পরেই তার সাথে ক্লাবে যায়। শুধু তাই নয়, স্যামি এটাও চায় যে ক্লাবে শতরূপা যেন তার গার্লফ্রেন্ডের মতোই তাকে সঙ্গ দেয়। একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য যা যা করে স্যামিও তাই পেতে চায় শতরূপা থেকে। কিন্তু স্যামি এসব কথা শতরূপাকে মুখ ফুটে বলতে পারে না। লজ্জা ও ভয় মেশানো একটা অনুভূতির কারণে স্যামি শতরূপাকে তার কেনা ওই ড্রেসটা নিজে হাতে কখনো দিতেও পারেনি। তাই মিসেস দত্তই ছেলের কথা অনুযায়ী শতরূপাকে ওই ছোট ড্রেসটা হাতে তুলে দেয়। এরপর মিসেস দত্ত শতরূপাকে বলে, শতরূপা, তোমায় ক্লাবে এই ড্রেসটাই পরে আসতে হবে, বুঝলে? আর শোনো, আমার ছেলে যেন একটা মিনিটের জন্য বোর না ফিল করে। সেদিন ওর মন ভালো রাখার দায়িত্ব শুধুই তোমার। ভুলে যেও না, এর জন্য কম টাকা দিচ্ছি না তোমায়। তাই স্যামি যা যা বলবে সেটাই শুনে চলবে, কেমন? ঠিক আছে ম্যাম, তাই হবে। বাড়ি ফিরে শতরূপা মিসেস দত্তের দেওয়া পোশাকটা একবার পরে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখতে থাকে। পোশাকটি এতই স্বচ্ছ যে সেটার মধ্যে দিয়ে শতরূপা তার উলঙ্গ শরীরের প্রতিবিম্ব যেন স্পষ্ট আয়নাতে দেখতে পায়। তার সাথে শতরূপা এটাও লক্ষ্য করে যে বুকের দিকটায় তার স্তনের খাঁজটাও বেশ অনেকটাই অনাবৃত হয়ে রয়েছে। বলাই বাহুল্য, এই পোশাকটি শতরূপার একেবারেই রুচিসম্মত ছিল না। কিন্তু তবুও সব জেনেও শতরূপা মুখ বুজে সব কিছুকে মেনে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর পোশাকটা খুলে নিয়ে শতরূপা সেটাকে যত্ন করে আলমারিতে তুলে রাখে। শতরূপার এসব কাজ করতে একেবারেই ভালো লাগছিল না। ক্লাব, মদ, কান ফাটানো ডিজে এসব শতরূপার একেবারেই পছন্দ নয়, যদিও তার পিছনে একটা বিশেষ কারণও আছে, কিন্তু সেটা তার একেবারেই ব্যক্তিগত। শতরূপার আসলে আগে একজন প্রেমিক ছিল। সে সারাদিন মদ আর গাঁজার নেশায় মত্ত থাকত, যার কারণে শতরূপা তার সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়। শতরূপার প্রাক্তনেরও এসব ক্লাব, ডিজে খুব পছন্দ ছিল, আর এই জন্য শতরূপার সঙ্গে তার বয়ফ্রেন্ডের একেবারেই মিল হতো না।
এছাড়াও শতরূপার প্রাক্তন বয়ফ্রেন্ড তাকে ভীষণভাবে অ্যাবিউজ করত। এমনকি সম্পর্ক ছিন্ন করার পরও সে প্রায়ই শতরূপাকে ফোন করে গালাগালি করত। সম্পর্ক ছিন্ন করার পরও ছেলেটি শতরূপাকে বহুবার ধমকি দিয়েছিল যে সে তাকে দেখে নেবে, আর সেজন্যই শতরূপা এই শহরের সমস্ত ক্লাব, বার ইত্যাদি জায়গাগুলোকে বিশেষ করে এড়িয়ে চলত। শতরূপা জানত যে এইসব জায়গাতে গেলে কখনো না কখনো ঠিক তার প্রাক্তনের সাথে দেখা হয়ে যেতে পারে। তাই ব্রেকআপ হবার পর শতরূপা ভীষণ সাবধানে তার এক্স বয়ফ্রেন্ডের ভয়ে চলাফেরা করত। কিন্তু আজ স্যামির জন্য তার ইচ্ছে না হলেও তাকে ক্লাবে যেতে হবে। এটা ভেবেই শতরূপার মনটা বেশ খারাপ হয়ে যায়। এদিকে আমি কুম্ভকে কোলে নিয়ে বাসে উঠেছি। গন্তব্য ধৃতিমান বাবুর বাড়ি। বাসের মধ্যে সবাই দেখছে আমি একটা বেড়াল কোলে নিয়ে বসে রয়েছি। দেখলাম বাসের মধ্যে আমার কোলে বেড়াল দেখে দুজন বাচ্চা ছেলে বেশ মিটমিটিয়ে হাসছে, কিন্তু তারা জানে না যে এটা আসলে কোনো বেড়াল নয়, বরং একটা এলিয়েনের বাচ্চা। যাই হোক, হঠাৎ একসময় বাসটা বেহালা চৌরাস্তা আসতেই আমার পাশের সিটে একজন তরুণী এসে বসল। দেখতে বেশ সুন্দরী বলা চলে। আমি ইচ্ছা করেই তার দিকে বেশি তাকালাম না, কিন্তু সে দেখি কুম্ভকে বেড়াল ভেবে দিব্যি মুচকি মুচকি হাসতে থাকলো। তারপর আমায় উদ্দেশ্য করে হঠাৎ সে বলল, এক্সকিউজ মি, ওকে একটু দেবেন? আমি না খুব বিড়াল ভালোবাসি। আমি কিছু বলার আগেই কুম্ভ ওনার কোলে চলে গেল। মেয়েটিও হাত বোলাতে লাগলো কুম্ভর ঘাড়ে, গায়ে ও মাথায়। এভাবে কিছুক্ষণ চলার পর আমার স্টপেজ এসে যায়। আমি এরপর ওনার থেকে কুম্ভকে নিয়ে বাস থেকে নেমে যাই। রাস্তায় নেমে কুম্ভকে কোলে নিয়ে ফুটপাতে যখন আমি হাঁটছি, তখন হঠাৎই কুম্ভ বলে ওঠে, ডকপা, মেয়েটার না সামনে খুব বড় বিপদ। কার? বাসে যিনি আমার পাশে বসেছিলেন? হ্যাঁ, আজকে রাতে ওনার সাথে কিছু একটা ঘটতে চলেছে। ওনার খুব বড় ক্ষতি হতে পারে। কুম্ভর কথাটা শুনে আমিও একটু ভয় পেলাম। জিজ্ঞাসা করলাম, তুই ওনার নাম ঠিকানা কিছু জানতে পেরেছিস? তাহলে তো ওনাকে এক্ষুনি সাবধান করা দরকার। নিশ্চয়ই জানি। ওনার নাম শতরূপা। ওনার বাড়ি দমদম নাগের বাজারে। তবে ওনার বাড়িতে এক্ষুনি গিয়ে লাভ হবে না, কারণ উনি এখন যেখানে কাজটা করেন ওনার বিপদটা সেখানেই লুকিয়ে আছে। কুম্ভর কথাগুলি শুনে আমার মেয়েটির জন্য খুব চিন্তা হয়। আমি জানি কুম্ভ যা বলছে তা পুরোপুরি সত্যি হবেই, কিন্তু প্রশ্ন হলো এখন ওই মেয়েটিকে সাবধান করি কিভাবে? আমি এটা জানি যে ওনাকে কেউ যদি বাঁচাতে পারে তবে একমাত্র কুম্ভই সেটা পারবে। তাই মনে মনে জয় বাবা কুম্ভনাথ বলে আপাতত হাঁটা দিলাম ধৃতিমান বাবুর বাড়ির দিকে। ধৃতিমান বাবুর স্ত্রীকে দেখে আমি কিছু ওষুধ লিখে দিই। তারপর ওনাদের বাড়িতেই সেদিন দুপুরে লাঞ্চটা করি। খাওয়া দাওয়ার পর ধৃতিমান বাবুর সাথে আমি দাবা খেলতে বসি। খেলায় প্রত্যেকবারই আমি পরাজিত হই। আসলে কুম্ভর কথা শুনে ওই মেয়েটির জন্য মনটা এতটাই অস্থির হয়ে উঠেছিল যে দাবায় একেবারেই আমি মনোনিবেশ করতে পারছিলাম না। অবশেষে তাই কুম্ভকে নিয়ে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে আমি কুম্ভকে জিজ্ঞাসা করি, আচ্ছা, মেয়েটির বিপদ কিভাবে হতে পারে সে বিষয়ে কোনো আভাস পেয়েছিস? আমার কথা শুনে কুম্ভ কিছুক্ষণ চোখ বুজে রইল। গভীর চিন্তায় সে মগ্ন থাকল। তারপর চোখ বন্ধ করেই সে উত্তর দেয়, এমন একটা ড্রাগ যেটার স্বাদ নেই, গন্ধও নেই, এদেশে পাওয়াও যায় না। ড্রাগটা খাবার পরেই খুব ঘুম পায় মানুষের, আর তারপর ওই সময় মানুষটার সাথে যা কিছু কি ঘটুক না কেন সেটা তার মনেও থাকে না কখনো। বুঝলে টকবা? তেমনি কোনো একটা ভয়ঙ্কর ড্রাগ দেওয়া হতে পারে মেয়েটাকে, আর তারপরই মেয়েটার সর্বনাশ করার চেষ্টা করবে। দাঁড়া,
তুই সম্ভবত হয়তো রোহিপনলের কথা বলছিস। রোহিপনলই তো আন্টেরোগ্রেড অ্যামনেশিয়ার জন্য দায়ী। অর্থাৎ ওই ড্রাগটা নেবার পর কেউ যদি রেপ করে তাহলেও মেয়েটার কিছু মনে থাকবে না যে তার সাথে ঠিক কি হয়েছে। হ্যাঁ ডক্পা, একদম ঠিক। কিন্তু এখানে রোহিপনলের আমদানি হলো কিভাবে? এটা তো সহজে মার্কেটে পাওয়া যায় না। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে বুঝলি, মেয়েটাকে নিশ্চয়ই রেপ করার কেউ প্ল্যান করছে, তা না হলে রোহিপনল আসবে কেন? কথাগুলো বলেই আমি আর দেরি করলাম না। ভাগ্যিস ধৃতিমান বাবুর সাথে বহুদিন পর যোগাযোগ হয়েছিল, তাই মাথায় সবার আগে ওনার নামটাই এলো। আমি সঙ্গে সঙ্গে ধৃতিমান বাবুকে ফোন করলাম। হ্যালো হ্যালো ধৃতিমান বাবু, আপনার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। কাঁপতে কাঁপতে ধৃতিমান বাবুকে ফোনেই বললাম রোহিপনলের কথাটা। ওনাকে এটাও অনুরোধ করলাম যে শতরূপা বলে ওই মেয়েটাকে বাঁচাবার জন্য। ধৃতিমান বাবু প্রথমে মন দিয়ে আমার কথাগুলো শুনলেন, তারপর জিজ্ঞাসা করলেন, সবই বুঝলাম, কিন্তু একটা কথা বলো, তুমি শিওর হচ্ছ কিভাবে যে এই ঘটনাটা শতরূপা বলে ওই মেয়েটার সাথে ঘটবে? এমন তো নাও হতে পারে। আর তাছাড়া তুমি রোহিপনলের কথাটা জানলে কিভাবে বলো তো? কোনো সোর্স আছে নাকি? আমি বুঝতে পারলাম যে ধৃতিমান বাবুর মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু এখন ফোনে তার সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আমি সবই বলবো আপনাকে, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে মেয়েটাকে বাঁচান আপনি। আমাদের হাতে ভীষণ সময় কম ধৃতিমান বাবু। ঠিক আছে, আমি দেখছি। এরপর তিনি ফোনটা রেখে দেন। তারপরই ধৃতিমান বাবু অত্যন্ত তৎপরতার সাথে তার নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেয় রোহিপনলের সন্ধানে। মুহূর্তের মধ্যেই নিউটাউনের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে কয়েকটা ফোন আসে কোথা থেকে। তারপরই এনসিবি অফিসাররা ফোনে রোহিপনলের খবরটা পেতেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মাকড়সার জালের মতন সারা শহরের মধ্যে ছড়িয়ে যায়। কলকাতা উত্তর, দক্ষিণ, দমদম, সল্টলেক, হাওড়া এবং পোর্ট এরিয়া থেকেও ব্যাপক ধরপাকড় শুরু হয়। ধরা পড়ে সন্দেহের তালিকায় থাকা বেশ কয়েকজন ড্রাগ সাপ্লায়ার। তাদেরকে তুলে নিয়ে আসা হয় নিকটবর্তী বিভিন্ন থানায়। এরপর তাদের লকআপের মধ্যে ঢুকিয়ে বেশ কয়েক ঘা উত্তম মধ্যম দিতেই তাদের মুখ থেকে বের হয়ে আসে রোহিপনল সংক্রান্ত বিভিন্ন তথ্য। জানা যায় যার সবচেয়ে বেশি রোহিপনলের সাপ্লাই গেছে বাইপাসের ধারে অবস্থিত একটি নাইট ক্লাবে, যেটা কুখ্যাত অপরাধীদের আড্ডাখানা হিসেবে পরিচিত। শতরূপা আজ স্যামির দেওয়া সেই ছোট ড্রেসটা পরেছে। নিজের মনের বিরুদ্ধে গিয়েও তাকে এই পোশাকটা আজ পরতেই হয়েছে। শুধু তাই নয়, মুখের মধ্যে চড়া মেকআপও সে করেছে, কারণ স্যামি জানিয়েছে যে তার চড়া মেকআপের গন্ধ নাকি খুবই সিডাকটিভ লাগে। তাই স্যামির কথা মতোই শতরূপা আজ নিজেকে সাজিয়ে নিয়েছে। এরপর সন্ধেবেলায় একটা উবার ধরে শতরূপা সোজা পৌঁছে যায় স্যামিদের বাড়িতে। সেই সময় স্যামি তার ব্র্যান্ডেড টি শার্টগুলো একের পর এক পাল্টে পরে ট্রায়াল দিয়ে চলছিল আয়নার সামনে। শতরূপা পৌঁছবার খবর শুনেই স্যামি আর সময় নষ্ট করল না। কোনো একটা টি শার্ট গায়ে দিয়েই একটা দামি ফ্রেঞ্চ পারফিউম হাতে তুলে নিল। তারপর সেটা ঘুরিয়ে বেশ কয়েকটা স্প্রে করে নিজেকে সুগন্ধে ভরিয়ে তুলল স্যামি। এরপরই শতরূপাকে নিয়ে সে বেরিয়ে যায় নাইট ক্লাবের উদ্দেশ্যে। ঘড়িতে তখন ঠিক 8:30 বাজে। বাইপাসের ধারে একটি নাইট ক্লাবে ঢুকেছে শতরূপা আর স্যামি। মিসেস দত্ত ক্লাবের কর্তৃপক্ষকে আগে থেকেই হাত করে রেখেছেন, তাই স্যামির বয়স নিয়ে কোনো সমস্যাই হয়নি সেখানে। স্যামি আর শতরূপা সেখানে অনায়াসেই প্রবেশ করতে পেরেছে। ক্লাবের মধ্যে কান ফাটানো ডিজে, রং বেরঙের আলোর ঝলকানি আর হুক্কার ধোঁয়ায় আচ্ছন্ন এক মায়াবী পরিবেশ। তার মধ্যে কোনো এক সোফায় বসে আছে স্যামি ও তার গৃহশিক্ষিকা শতরূপা। এই সময় ডান্স ফ্লোর থেকে একজন পেশিবহুল ছেলে হঠাৎ বেরিয়ে এসে
শতরূপার সামনে দাঁড়ায়। শতরূপা মাথা তুলে চাইতেই তাকে দেখে চমকে ওঠে। যে ভয়টা শতরূপা পেয়েছিল সেটা তখন সত্যি হতে চলেছিল। ছেলেটাকে দেখে ভয় শতরূপার মুখ দিয়ে আর একটা কথাও বেরোলো না। শতরূপার সারা গা হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে যেতে লাগলো। শতরূপা দেখল তার প্রাক্তন প্রেমিক তার সামনে দাঁড়িয়ে আছে। বহু বছর পরও শতরূপা তার মুখটা চিনতে একটুও ভুল করেনি। এই ভয়ের মুখটা শতরূপাকে বহুদিন অবধি ঘুমাতে দেয়নি শান্তিতে। অরূপকে দেখে শতরূপা ভয়ে বাকরুদ্ধ হলেও কিছুক্ষণ পর সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, অরূপ, তুমি এখানে? এদিকে সেদিনই সন্ধেবেলায় আমি, কুম্ভ আর ধৃতিমান বাবুর সুপরিচিত একজন এনসিবি কর্তা বাইপাসের ধারে ওই নাইট ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একটা বড় গাড়িতে বাইপাস ধরে আমরা সোজা এগিয়ে চলেছি। আমাদের পিছনে এনসিবির আরেকটা টিমও রয়েছে। আমাদের গাড়িটা অবশ্য এনসিবির ওই অফিসার নিজেই ড্রাইভ করছিলেন। ড্রাইভারের পাশের সিটে আমি কুম্ভকে নিয়ে বসেছিলাম। বলা বাহুল্য যে অফিসার ড্রাইভিংয়ের মাঝে বারবার কুম্ভকে দেখে যাচ্ছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে ওনার মাথায় এই মুহূর্তে দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এক হলো আমি রহিবনল আমদানির খবরটা কিভাবে পেলাম, আর দুই, আমি এই রকম একটা কাজে বাড়ির পোষ্যকে নিয়ে বেরিয়েছি কেন। সত্যি বলতে কি, এর জন্য আমি ধৃতিমান বাবুর প্রতি কৃতজ্ঞ। ওনার জন্যই আজ আমি এই রকম একটা কাজে আসতে পেরেছি। আর তাছাড়া কোনো মানুষের উপকার করতে পারলে আমার সত্যিই ভালো লাগে। যাই হোক, এরপর আমরা পৌঁছে যাই বাইপাসের ধারের ওই ক্লাবটিতে। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প শয়তানের ছানা। আজকের গল্পটা তোমরা যারা এতদূর শুনলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও এক্ষুনি। আর স্কেটেলসে যদি তুমি নতুন হয়ে থাকো, মানে প্রথমবারের জন্য তুমি স্কেটেলস শুনছো, তাহলে এইরকমই গল্প আরও শুনতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, কুম্ভর নাম শয়তানের ছানা আসলে কে রেখেছিল? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। ওদিকে ক্লাবের মধ্যে অরূপ শতরূপার পাশে গা ঘেঁষে বসে। একই সোফায় তখন স্যামি, অরূপ আর তাদের মাঝে শতরূপা। অরূপ স্যামিকে ভালোভাবে একবার দেখে নেয়। তারপর শতরূপাকে দেখিয়ে সে স্যামিকে জিজ্ঞাসা করে, এই কে হয় মেয়েটা তোর? আমার টিচার। টিচার? তাহলে তা ক্লাবে এসছিস কি টিচারের কান মারতে? বলি অরূপ একটা শয়তানি হাসি দেয়। এদিকে শতরূপা অরূপের মুখ থেকে মদের গন্ধ পেয়েই নাকে হাত দেয়। মদের গন্ধে তার সমস্ত গা যেন কেমন গুলিয়ে ওঠে। সোফার মধ্যে কিছুটা দূরত্বেও সে সরে আসে, আর এই ব্যাপারটা অরূপ বেশ লক্ষ্য করে। এরপর অরূপ ইচ্ছা করেই সোফার মধ্যে শতরূপার আরো গা ঘেঁষে বসে। তারপর শতরূপাকে বলে, তো বলেছিলাম না দুনিয়াটা গোল, একদিন সেই ঘুরে ফিরে আমার সামনেই আসতে হবে। এখন দেখ শালি, অনেক কথা বলেছিলি তুই, আজ তার সব হিসেব নেব। কথাগুলো বলেই অরূপ শতরূপার উরুতে স্পর্শ করল। শতরূপা নিজেকে বাঁচাতে বলপূর্বক অরূপের হাতটা সরিয়ে নেয়। তারপর বলে, অরূপ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বেশি কিছু করলে আমি কিন্তু এবার চিৎকার করব। চিৎকার করবি? কর তাহলে, দেখি কত জোরে তুই চেঁচাতে পারিস। বলেই অরূপ পুনরায় তার অসভ্যতামি শুরু করল। শতরূপাও আত্মরক্ষার্থে প্রাণপণে তাকে আটকাবার বারবার চেষ্টা করতে লাগলো,
কিন্তু কোনো মতেই সে অরূপকে থামাতে পারল না। ফলস্বরূপ সেই সময় সোফার মধ্যে রীতিমতো দুইজন নারী আর পুরুষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এসব দেখে স্যামি তো একেবারে ভয় সিঁটিয়ে যায়। সে তখন কোনো মতে ওখান থেকে পালাতে পারলে বাঁচে। মোবাইল নিয়ে সে একবার তার মাম্মাকে ফোন করতে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময় তার ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। অগত্যা সে চুপচাপ সোফার মধ্যে এক কোণায় জড়সড় হয়ে বসে থাকে। ঠিক সেই সময় চারপাশ থেকে অরূপের কয়েকজন বন্ধু সেখানে চলে আসে। তারা চারদিক থেকে সোফাটাকে ঘিরে দাঁড়ায়। তাদের মধ্যে থেকে একজন অরূপকে জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো আছেই, অনেক প্রবলেম। এই মালটা আমার এক্স, তোদের বলেছিলাম না সব। এটাই সেই মেয়েটা। বহুত কষ্ট দিয়েছে আমায়, অনেক অপমান করেছে। রাত শালি এখানে স্টুডেন্টকে নিয়ে গান মারাতে এসেছে। সালা কানকি মাগি। ভদ্রভাবে কথা বলো অরূপ। আবে শালি, গলা নামিয়ে কাকে চমকাচ্ছিস বে? হ্যাঁ, এটা আমাদের জায়গা। চাইলে তোকে কি করতে পারি তুই ভাবতেও পারবি না, তাই একদম ধ্যানাই পেনাই করবি না। শতরূপা কিছুটা অসহায় হয়ে চুপ করে যায়। এমন সময় স্যামি মিনতির স্বরে লোকগুলোর উদ্দেশ্যে বলে, দাদা দাদা আমি বাড়ি যাব, আপনারা যা করার ওকে নিয়ে করুন, কিন্তু আমায় অন্তত ছেড়ে দিন প্লিজ। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। আবে চুপ থাক না লাউড়া, তোকে তো কিছু করছি না, যা করবো তোর টিচারকে। শালি বহুত কষ্ট দিয়েছে আমার ভাইকে। আব শালি কা ঘমন্ড তোর না হ্যায়। এই তোরা এদেরকে সামলা, আমি একটু মুতে আসি। সোফায় বসে অরূপ শতরূপার সাথে পুনরায় অসভ্যতামি শুরু করে। সন্ডা মার্কা লোকটি ক্লাবের বাথরুমে গিয়ে দেখে সেখানে তখন প্রচুর ভিড়। সবাই তখন নিজেদেরকে হালকা করতেই ব্যস্ত, তাই উপায় না পেয়ে সে বলে, ধর মা, সব শালা এখানেই জড় হয়েছে, আমাকে মা এখন ঝোপেই কাজ ছাড়তে হবে। এই বলে সে ক্লাবের এন্ট্রান্সের দিকে হাঁটা দেয়। ঠিক সেই সময় আমি, কুম্ভ আর এনসিবি অফিসাররা ঢুকতে চলেছি ক্লাবের মধ্যে। এদিকে সন্ডা মার্কা লোকটিও আমাদের পাশ কাটিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসছে। আর হঠাৎই তার পায়ের সাথে ধাক্কা লাগে বেড়াল রূপী কুম্ভর। মুহূর্তেই লোকটা বিরক্তির স্বরে বলে ওঠে, আবে এ শালা বিল্লি কাহা সে আ গয়া। বলাই বাহুল্য এটা ছিল একটা তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যা দরুন কুম্ভ খুব সহজেই ওই লোকটার ভূত ভবিষ্যতের সব কিছু জেনে ফেলে। আর তারপরই কুম্ভ যা করেছিল তাতে অন্তত তাকে নায়কের পর্যায়ে নিয়ে গেলেও খুব একটা ভুল হবে না। আমরা এরপর যখন নাইট ক্লাবের একদম ভিতরে প্রবেশ করি তখন দেখি কুম্ভ আমার সাথে নেই। এনসিবি কর্তা তার টিমের লোকজনদের নিয়ে সবাইকে তখন সার্চ করতে শুরু করেছে। ক্লাবের কর্তৃপক্ষ তখন খবর পেয়ে সেখানে তৎক্ষণাৎ চলে আসে। আমাদের আসার খবর পেয়ে তারস্বরে চলতে থাকা কান ফাটানো ডিজের মিউজিক এখন একেবারে চুপ করে যায়। বাকি যারা ক্লাবে উপস্থিত ছিল তারাও ভয়ে এদিক ওদিক লুকিয়ে পড়তে শুরু করে, কিন্তু কেউই এনসিবিকে ফাঁকি দিয়ে ক্লাব থেকে বেরোতে পারে না। সব মিলিয়ে ক্লাবের মধ্যে একটা কোলাহল শুরু হয়ে যায়। এদিকে আমিও শতরূপাকে তখন খুঁজতে থাকি। বাসে একবার দেখা হলেও হালকা হালকা আমার মনে আছে। ক্লাবে উপস্থিত সব মহিলাদেরকেই আমি ভালোভাবে দেখতে থাকলাম, কিন্তু তাদের মধ্যে কেউই শতরূপা নয়। ওদিকে ওই সন্ডা মার্কা লোকটি রাস্তার ধারে ঝোপের ওপর মূত্র বর্ষণ করছিল। ঠিক তখনই কুম্ভ চুপি চুপি তার পিছনে গিয়ে উপস্থিত হয়। হঠাৎ লোকটি শুনতে পায় একটা বেড়ালের আওয়াজ। শব্দ শুনে যেই না সন্ডা মার্কা লোকটা পিছনে ঘুরেছে, অমনি সে দেখে একটা বেড়াল তার পিছনে বসে আছে।
খানিকটা যেন সে অবাক হয়ে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সে দেখে বেড়ালটা ধীরে ধীরে গোলাপি রঙের একটা দৈত্যাকার প্রাণীতে বদলে যাচ্ছে। গোল মাথার দৈত্যাকার ওই প্রাণীটার চোখগুলো গরুর মতন দেখতে হলেও হাত পা যেন অবিকল মানুষের মতন। এরকম উদ্ভট একটা প্রাণীকে দেখে সন্ডামার্কা ওই লোকটার প্রস্রাব তখন আটকে যাওয়ার উপক্রম হয়। সে আর মুখ দিয়ে আর একটাও আওয়াজ করতে পারে না। কুম্ভর ওই রূপ দেখে লোকটা তখন অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থায় চলে যায়। তার হাত পা সব যেন ক্রমশ অসাড় হয়ে আসে। ঠিক তখনই কুম্ভ একটা সাংঘাতিক বড় হাঁ করে তার সামনে। কুম্ভর হাঁ করা মুখটা এতটাই বড় ছিল যে লোকটার পুরো শরীরটা অনায়াসেই তার মধ্যে ঢুকে যেতে পারে। তার সাথে ভ্যাকুয়াম ক্লিনারের মতন সেই হাঁ মুখ যেন ধীরে ধীরে লোকটাকে নিজের দিকে টানতে থাকলো। লোকটা বুঝতে পারে যে কোনো একটা অদৃশ্য শক্তি যেন আস্তে আস্তে ওই প্রাণীটার হাঁ করা মুখের দিকে তাকে ক্রমশ নিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেকে তখন আর আটকাতে পারে না। কুম্ভ এরপর আরো জোরে শ্বাসবায়ুর দ্বারা লোকটাকে নিজের দিকে টানতে থাকলো। সেই সঙ্গে একটা অসম্ভব আকর্ষণী বল লোকটাকে ছিটকে নিয়ে এসে ফেলে দেয় কুম্ভর মুখগহ্বরে। ফলবশত মুহূর্তের মধ্যেই একটা গোটা মানুষ কুম্ভের মুখের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যায়। তারপরই মরমর করে কুম্ভ তাকে চিবিয়ে তখন খেতে লাগলো। তার শরীরের হাড় মাংস সবই তখন কুম্ভর দাঁতের নিচে যেন চাপা পড়ে যায়। শুধু চিবনোর মাঝপথে কুম্ভ একবার মুখ থেকে লোকটার কাটা ডান পাটা প্যান্ট সমেত বের করে আনে। তারপর এক হাতে ধরে সেটা নিচে ঝাঁকাতেই তার প্যান্টের পকেট থেকে মোবাইলটা মাটিতে পড়ে যায়। এরপর কুম্ভ পুনরায় তার দেহাংশটা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে কড়মড়িয়ে শুরু করে তার ভক্ষণ লীলা। লোকটিকে গ্রাস করার পরই কুম্ভ নিমেষেই ওই ব্যক্তির রূপ ধারণ করে নেয়। তারপর গটগট করে সে হাঁটা দেয় নাইট ক্লাবের দিকে। ক্লাবে ঢুকতেই ওই ব্যক্তিরূপী কুম্ভর হাতের ফোনটা হঠাৎই বাজতে শুরু করে। ফোনটা তুলেই কুম্ভ শুনতে পেল কেউ একজন তাকে বলছে, হ্যালো ভিকি, তুই কোথায়? শোন, ক্লাবে পুলিশ ঢুকেছে, তাই আমরা পেছন দিয়ে বেরিয়ে এসেছি। তুইও ক্লাবের পেছনে আয়। মালটাকে রুফি মেশানো বিয়ার খাইয়েছি, বুঝলি? কয়েক ঘন্টা এখন নিশ্চিন্তে ঘুম দেবে। তুই তাড়াতাড়ি আয়, একসাথে মজা নেব। ফোনটা কাটতেই কুম্ভ বুঝে যায় যে সে নতুন যে শরীরটা ধারণ করেছে তার নাম ভিকি, আর তাকে এক্ষুনি পৌঁছাতে হবে ক্লাবের পিছনের দিকটায়। সম্ভবত শতরূপা এখন সেখানেই আছে, তাই কুম্ভ আর দেরি না করে সেদিকেই তখন হাঁটতে লাগলো। ক্লাবের পিছনে একটি গাড়ি দাঁড় করানো আছে। অরূপ ও তার বন্ধুরা সেই গাড়িতেই শতরূপা আর স্যামিকে তখন আটকে রেখেছিল। স্যামিকে তারা গাড়ির সামনে বসিয়েছে। এদিকে শতরূপা গাড়ির পিছনের সিটে ঘুমাচ্ছে। ক্লাবের মধ্যেই রহিবনল নামক এক মাদক বিয়ারের সাথে মিশিয়ে সেটা জোর করে পান করানো হয়েছিল শতরূপাকে। তারপর থেকেই শতরূপা অকাতরে ঘুমাতে থাকে। আর এই সুযোগেই অরূপের এক বন্ধু এবার এগিয়ে যায় শতরূপার দিকে। সে তখন শতরূপার শরীরের পোশাকগুলি খুলে ফেলতে চাইছিল। সেই অনুযায়ী প্রথমে সে তার পায়ের জুতোগুলো একে একে খুলে নেয়। তারপর স্যামির দেওয়া সেই ছোট ড্রেসটা একটানেই ছিঁড়ে ফেলে। উন্মোচিত হয় শতরূপার বক্ষবন্ধনী। তারপর সেটাকেও সে শরীর থেকে খুলে নিয়ে সম্পূর্ণ নগ্ন করে ফেলে শতরূপাকে। ফলস্বরূপ সবাই তখন গাড়ির সিটে শতরূপার ওই নগ্ন নারী শরীরটার দিকেই লোলুপ দৃষ্টিতে কেবল তাকিয়ে থাকে। ক্ষুধার্ত নেকড়ের মতন তারা সবাই যেন নগ্ন শরীরটাকে ছিঁড়ে খাবার জন্য অপেক্ষায় উদ্গ্রীব হয়ে থাকে।
এদিকে স্যামিরও শতরূপাকে নির্বস্ত্র অবস্থায় দেখার পর সাংঘাতিক রকমের একটা উত্তেজনা শুরু হয় শরীরে। এমনিতেই শতরূপাকে নিয়ে আগাগোড়াই বিভিন্ন ধরনের ফ্যান্টাসি ছিল তার মনে। তার উপর এই অবস্থায় শতরূপাকে দেখে স্যামি যেন আর অপেক্ষা করতে পারল না। স্যামি আপন খেয়ালে তার হাতটা ধীরে ধীরে নিজের প্যান্টের ভিতরে প্রবেশ করায়। তারপর সবার অলক্ষ্যে সে হস্তমৈথুনে ব্যস্ত হয়ে যায়। এদিকে অরূপের সেই বন্ধু আর দেরি না করে ক্ষুধার্ত নেকড়ের মতন ঝাঁপিয়ে পড়ে শতরূপার শরীরে। শতরূপার গলা, স্তন, নাভি ও পেটের বিভিন্ন স্থানে সে তখন জিভ বোলাতে শুরু করে। মনের সুখে স্বাদ নেয় একটা অল্প বয়সী নারী শরীরের। মাদকের নেশায় মত্ত হয়ে অরূপের বাকি বন্ধুরাও শতরূপার শরীরের নানান জায়গায় হাত বোলাতে শুরু করে। আর সেসব দেখে স্যামির যৌনাকাঙ্ক্ষা যেন দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। বন্ধুদের এহেন কার্যকলাপ অরূপ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সময় উপভোগ করছিল। শতরূপার এই সর্বনাশ দেখে তার মনের মধ্যে একটা পৈশাচিক সুখ সে উপলব্ধি করতে থাকে। অরূপের মুখে খেলে যায় একটা অদ্ভুত তৃপ্তির হাসি। কিন্তু হঠাৎই সে শুনতে পায় একটা মানুষের আর্তনাদ। মুহূর্তের মধ্যে অরূপ ও তার বন্ধুরা শতরূপাকে ছেড়ে দিয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে তাকায়। তারা তারপর যা দেখে তাতে তাদের ভয়ে হাড় হিম হয়ে যাওয়ার উপক্রম হয়। তাদের মুখ দিয়ে কোনো কথা অবধি বের হয় না। অরূপ ও তার বন্ধুরা সেই মুহূর্তে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। তারা সবাই দেখে তাদেরই বন্ধু ভিকি রাক্ষসের মতো হাঁ করে তাদেরই অন্য এক বন্ধুকে গিলে খাচ্ছে। সেই সময় ভিকির হাঁ করা মুখ এতটাই বৃহৎ যে তাকে দেখে মনে হয় যেন একটা ছদ্মবেশী দৈত্য। তা না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা একেবারেই অসম্ভব। ভিকি একটা আস্ত মানুষকে সেই সময় গিলে খাচ্ছে। এই অবিশ্বাস্য দৃশ্যটা দেখে সেখানে উপস্থিত সকলেই একেবারে যেন ভয়ে নির্বাক হয়ে যায়। তারা দেখে ওই বন্ধুটার মুন্ডুটা ভিকি এক গ্রাসে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নিয়েছে। তারপর ধীরে ধীরে তার সমস্ত শরীরটাকেও ভিকি নিজের মুখগহ্বরের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। তারপর ঘঁত ঘঁত করে সে তার শরীরের হাড় মাংসগুলো যেন মহানন্দে চিবিয়ে খেতে শুরু করে দেয়। সেই সময় ভিকির ঠোঁটের দুপাশ দিয়ে মানুষের তাজা রক্ত মাটিতে পড়তে থাকলো। এই দৃশ্য দেখার পরই অরূপের গা যেন গুলিয়ে উঠতে থাকলো। সে হঠাৎই সেখানে বমি করতে শুরু করে। তার বাকি বন্ধুরাও ভয়ে সেই সময় থর থর করে কাঁপতে থাকে। কেউ কেউ আবার ভয়ের চোটে প্যান্টে প্রস্রাব অবধি করে ফেলে। তারপর অরূপের বন্ধুরা ওই স্থানে আর এক মুহূর্তও দাঁড়ায় না। তারা প্রাণ বাঁচাতে যে যেদিকে পারল দৌড়ে তখন পালিয়ে যায়। শুধুমাত্র অরূপই তখন ওই স্থানে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে। অরূপ কি করবে সেটা তখনও ভেবে উঠতে পারল না। সে চারপাশে তাকিয়ে দেখল তার আর কোনো বন্ধুই তখন সেখানে উপস্থিত নেই। সে বুঝল তার সামনে স্বয়ং মৃত্যু তখন উপস্থিত হয়েছে। তাই তার পালাবার আর কোনো পথ নেই। এবার যেই না অরূপ দুপা পিছোতে যাবে অমনি ভিকি তথা কুম্ভ দ্রুত গতিতে একদম তার সামনে চলে আসে, যেটা দেখে অরূপ ভয়ে প্রায় আধমরা হয়ে যায়। ভিকি অরূপের সামনে এসেই বিনা কারণে কেমন একটা রাক্ষসে হাসি দেয়। এবার কি ভিকি, কি হয়েছে তোর? আর ওই ছেলেটা এভাবে এভাবে গিলে নিলি? কথাটা শুনে ভিকি এবার হাসি থামিয়ে দেয়। তারপরই সে বলে, কোথায় গিলেছি? এই তো সে। বলে
বলেই আবার একটা অট্ট হাসি দেয় সে, আর পরক্ষণেই অন্য একটা চেহারায় ভিকির সম্পূর্ণ শরীরটা যেন বদলে যায়। অরূপ এবার দেখে তার সামনে দাঁড়িয়ে সেই বন্ধুটা যাকে একটু আগেই ভিকি কর্মড়িয়ে চিবিয়ে খেয়েছে। একেবারে সে আগের মতোই অক্ষত শরীরে দাঁড়িয়ে রয়েছে অরূপের সামনে, যা দেখে সত্যিই সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। বারবার চোখ রোগড়েও অরূপ যেন এটাকে মিথ্যা স্বপ্ন বলে ভাবতে পারল না। এবার অরূপ একেবারেই যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। তবে তার এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অকস্মাৎ কুম্ভ তার বন্ধুর রূপ ধরেই আবারও একটা সাংঘাতিক রাক্ষসে হাঁ করে, আর তারপরই এক নিমেষে গিলে নেয় অরূপের মাথাটা। ধীরে ধীরে অরূপের সমস্ত শরীরটাকে সে গলাধকরণ করতে থাকে। সেই সময় অরূপ যন্ত্রণায় ক্রমাগত ছটফট করতে থাকে, কিন্তু তার মাথার পুরোটাই কুম্ভের মুখের ভেতর চলে যাওয়ায় সেই চিৎকার আর বাইরে বেরোতে পারেনি। শেষ মুহূর্তে কেবল অরূপের পা দুটো একবার শেষবারের জন্য ছটফটিয়ে ওঠে, কিন্তু সেটাও তারপর নিমেষের মধ্যেই কুম্ভর মুখের মধ্যে ঢুকে যায়। অতঃপর অরূপের এই দুনিয়াতে আর কোনো অস্তিত্বই থাকে না। অরূপ কুম্ভর পেটের মধ্যেই মারা যায়। বলা বাহুল্য এই ঘটনাটার পুরোটাই স্যামি গাড়ির মধ্যে বসে দেখছিল। এরকম একটা রাক্ষসকে স্যামি আগে কখনো দেখেনি। কেনই বা সে এই লোকগুলোকে গিলে খেলো সেটাও স্যামি জানে না। তবে এই রাক্ষসের ভয় স্যামি ও শতরূপাকে আর কিছু করার সাহস তখন পায়নি। আসলে সেই সময় স্যামিরও মারাত্মক ভয় হচ্ছিল, পাছে তাকেও যদি সে গিলে খায়। তাই ভালো ছেলের মতন সে চুপচাপ গাড়ির মধ্যেই কেবল বসেছিল। কুম্ভ এবার অরূপকে গিলে খাবার পরই নিমেষের মধ্যে অরূপের চেহারায় বদলে যায়। তারপরই সে এগিয়ে যায় ওই গাড়িটার দিকে যেখানে শতরূপাকে শুইয়ে রাখা হয়েছিল। গাড়ির পিছনের দরজাটা খুলতেই সে শতরূপাকে দেখতে পেয়ে যায়। তাকে নগ্ন করে শুইয়ে রাখা হয়েছে গাড়ির সিটে। তার পোশাকগুলো গাড়ির মধ্যেই ছড়িয়ে রয়েছে। তার সাথে কুম্ভ স্যামিকেও সেখানে দেখতে পায়। সে সামনের সিটে বসে তখন ভয় কাঁপছে। স্যামিকে দেখে অরূপ তথা কুম্ভ এবার বলে, ভয় নেই, তোমায় কিচ্ছু করব না, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু আমায় একটা কথা বলো, তুমি এখানে কি করে এলে? স্যামি এই কথাটা শুনে একটু থতমত খেয়ে যায়। প্রথমে কি উত্তর দেবে সে বুঝতে পারে না, কিন্তু পরক্ষণেই হঠাৎ সে কাঁদো কাঁদো স্বরে অভিনয় করে বলে, আমায় আর দিদিকে ওরা জোর করে তুলে নিয়ে এসেছে এখানে। জোর করে দিদিকে একটা খাইয়ে অজ্ঞান করে দেয় ওরা। তারপর দিদিকে ওরা স্যামির ওই কান্না দেখে কুম্ভ আর কিছু জানতে চাইল না। তার চোখে জল দেখে কুম্ভ এবার স্যামির কথাগুলো সত্যি বলেই ধরে নেয়। এরপর কুম্ভ আর বেশি কথা বাড়ায় না। সে এবার তার পরনের জ্যাকেটটা খুলে ফেলে, তারপর সেটা দিয়ে শতরূপার শরীরটা ঢেকে রাখে। এরপর স্যামি আর শতরূপাকে গাড়ির মধ্যে রেখেই কুম্ভ চলে যায় নাইট ক্লাবের ভিতর আমাদেরকে ডাকতে। কিছুক্ষণের মধ্যে আমি এবং এনসিবি কর্তারা ওই গাড়ির সামনে পৌঁছে যাই। তারপর শতরূপাকে উদ্ধার করি সেখান থেকে। তাকে পাঠানো হয় নিকটবর্তী একটি হসপিটালে। শুরু হয় তার চিকিৎসা। স্যামিকেও পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তার বাড়িতে আমরা পাঠিয়ে দিই। রাত তখন 1টা বাজে। আমি এবং এনসিবি কর্তাদের কয়েকজন হসপিটালের বাইরে অপেক্ষা করছি। আমাদের সঙ্গে সেই সময় কুম্ভ উপস্থিত ছিল। সে যথারীতি আবার তার বিড়ালের রূপে ফিরে গেছে। এদিকে পুলিশও এসে উপস্থিত, তাদের সঙ্গে 2জন লেডি কনস্টেবলও রয়েছে। হঠাৎ ডাক্তারবাবু আমাদের সবাইকে তার ওয়ার্ডে ডাকলেন। কুম্ভকে বাইরে বসিয়ে রেখে আমি তার সাথে দেখা করতে যাই। গিয়ে দেখি
ডাক্তারবাবুর মুখে একটা গভীর চিন্তার ভাব। আমরা যে তাকে কিছু বলতে যাব তার আগেই তিনি বললেন, মেয়েটির অবস্থা এখন যথেষ্ট স্থিতিশীল, তবে একটা খারাপ খবর আছে। কি হয়েছে স্যার? অন্য কোনো সমস্যা কি? মেয়েটিকে সম্ভবত ধর্ষণ করা হয়েছে। কথাটা শুনেই আমার মনটা বেশ খারাপ হয়ে যায়। আমি আর দাঁড়াই না সেখানে। হসপিটাল থেকে আমি বাইরে বেরিয়ে আসি। তারপর কুম্ভকে এসে এই বিষয়টা বলি। দেখি কুম্ভ যেন চিন্তায় পড়ে যায়, কারণ সেই একমাত্র যে ঠিক সময় পৌঁছে মেয়েটিকে বাঁচিয়েছিল। কিন্তু তারপরেও যে এটা ঘটে যাবে সেটা সেও ভাবতে পারেনি। যাই হোক, আমরা এরপর আর বেশিক্ষণ সেখানে থাকিনি। পুলিশ আর ডাক্তারের ওপরই সমস্ত ব্যাপারটা ছেড়ে দিয়ে আমরা নিজেদের বাড়িতেই ফিরে আসি। তবে মনে ছিল গভীর আক্ষেপ। এত কিছুর পরও আমরা কিছুই করতে পারলাম না। দেখলাম কুম্ভ সেদিন আর বেশি কথা বলল না আমার সাথে। সেও কেমন যেন একটু চুপচাপ রইল। চিন্তা আমারও হচ্ছিল, তাই সেই রাতে আমি একটু দেরিতেই ঘুমালাম। পরদিন সকালে আমরা আবারও যাই হসপিটালে, কিন্তু সেখানে গিয়ে যা শুনি তাতে আমি একেবারে তাজ্জব হয়ে যাই। প্রথমেই দেখি শতরূপার কেবিনের সামনে কোনো রকম পুলিশ পোস্টিং নেই। সেটা দেখেই আমি অবাক হয়ে যাই। এই ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলতে গিয়েই আমি জানতে পারি যে শতরূপা নাকি আদৌ ধর্ষিত হয়নি। সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। শুধু মাদকের প্রভাবে সে একটু ঘুমিয়েছিল কিছুক্ষণ, তবে এখন সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। কিন্তু উপযুক্ত পরীক্ষা ছাড়া ধর্ষণ যে হয়নি সেটা কিভাবেই বা বলা সম্ভব? তাছাড়া এক রাতে ডাক্তারের বক্তব্য যে এভাবে পাল্টে যাবে সেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমি স্পষ্ট বুঝতে পারি যে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় মাথা কাজ করছে। তা না হলে এত বড় সত্যিটা মাত্র এক রাতের মধ্যেই এভাবে পাল্টে যেতে পারত না। মনের ভেতর অনেক প্রশ্ন জমল, কিন্তু কিছুই উত্তর পেলাম না। ভারাক্রান্ত মন নিয়েও আমরা শতরূপার সাথে দেখা করি। দেখলাম সে এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমার সাথে দেখা হয়েই সে অসংখ্য ধন্যবাদ জানায় আমায়, কিন্তু আমি তার মলেস্ট হওয়ার ব্যাপারে তাকে কিছুই বলি না। দেখলাম মেয়েটিও রহিমনলের প্রভাবে কাল রাতের অনেক ঘটনাই পুরোপুরি ভুলে গেছে, তাই নতুন করে তাকে আর কিছুই আমি মনে করাইনি। তবে মনে মনে ঠিক করি এর ভেতরের লুকোনো সত্যিটা যে করেই হোক আমায় জানতে হবে। ডাক্তার কেন যে ধর্ষণের ব্যাপারটা নিশ্চিত করা থেকে এড়িয়ে গেল সেটা আমায় খুঁজে বার করতেই হবে। আমি এরপর হসপিটাল থেকে বেরিয়ে সোজা ধৃতিমান বাবুর বাড়ি চলে যাই। কাল রাতে যা যা ঘটেছে সেটা বলতে গিয়ে দেখি ধৃতিমান বাবু সবই আগে থেকে জানেন। তুমি কি ভাবো পুলিশ কি কিছুই জানে না? সবই জানে। মেয়েটির যে রেপ হয়েছে সেটাও পুলিশ জানে। তবে কি জানো, অনেক সময় সবকিছু জেনেও আমরা কিছুই করতে পারি না। আমাদের হাত পা যে বাঁধা। একটা রেপ হওয়া মানে অনেক বড় ব্যাপার। মিডিয়া, কোর্ট, পলিটিক্স সবকিছু ঢুকে পড়বে এর মধ্যে। তাই বাধ্য হয়েই পুরো কেসটার মধ্যে থেকে ধর্ষণের অংশটুকু বাদ দিতে হয়েছে পুলিশকে। আর তাছাড়া ওই মেয়েটির সাথে যে ছেলেগুলি অসভ্যতা করেছিল তাদেরও কিন্তু খোঁজ পাওয়া যায়নি। যাই হোক, তদন্ত চলছে এখনো, দেখা যাক কি হয় শেষমেশ। বাই দ্য ওয়ে, তুমি কি আমায় এখন বলতে পারবে যে তোমার কাছে রহিমনলের খবরটা এলো কিভাবে? আর কিভাবেই বা তুমি ওই মেয়েটির বিপদ সম্বন্ধে আগাম খবর পেয়েছিলে? কোনো সোর্স আছে নাকি? আমার পাশে বসে কুম্ভ চুপচাপ তার কথাগুলো শুনে যাচ্ছিল। আমি খালি কুম্ভর দিকে একবার তাকালাম। তারপর কোনো মতে ধৃতিমান বাবুর প্রশ্নগুলো কাটিয়ে দিয়ে আমি সেদিনের মতো তার বাড়ি থেকে চলে আসি। কিন্তু মনের মধ্যে যেন কোনো মতেই আমার অস্বস্তি কাটতে চাইল না, কারণ বহু প্রশ্নের উত্তর তখনও আমাদের কাছে যেন অধরাই ছিল। কুম্ভকে দেখলাম
সেও ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। বুঝলাম কুম্ভই পারবে এর শেষ দেখে ছাড়তে। মাসখানেক পরের ঘটনা। শতরূপার কেসটা এখন একেবারেই চাপা পড়ে গেছে। পুলিশও এ ব্যাপারে আর তেমন কিছুই এগোয়নি। শতরূপাও সেই রাতের ঘটনা ভুলে এখন একটা সুস্থ জীবনে রয়েছে। এদিকে অরূপ ও তার বেশ কিছু বন্ধুবান্ধব এখনো পুলিশের খাতায় নিরুদ্দেশ। এমন একটা সময় হঠাৎই একদিন কুম্ভ বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। কোথায় যে গেল তা আমিও জানি না। আমি আর মুজাফফর অনেক খোঁজাখুঁজি করলাম তাকে, কিন্তু কোথাও তাকে পেলাম না। অগত্যা তাকে খুঁজে না পেয়ে বেশ কিছুদিন আমাদের মন খারাপ ছিল। তবে এটা জানতাম যে আর যাই হোক তার অন্তত কোনো বিপদ হবে না। কুম্ভ চাইলেই অনেক রূপ পাল্টে এখন চলাফেরা করতে পারে। অনেক বিশেষ ক্ষমতার অধিকারীও সে। তার সঙ্গে সে যথেষ্ট বুদ্ধিমান, তাই বাইরের দুনিয়ায় চলাফেরা করতে তার কোনো অসুবিধাই হবে না। আন্দাজ করতে পেরেছিলাম যে কুম্ভ নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যেই বাইরে গেছে। একদিন সন্ধেবেলা টিভিতে একটা খবর দেখে আমি হঠাৎই চমকে উঠি। বালিগঞ্জের বামনপাড়া লেনে একটি 14 বছর বয়সী ছেলে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পুলিশ সন্দেহ করছে তাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, কিন্তু এখনো অবধি মুক্তিপণ চেয়ে তার বাড়িতে কোনো ফোন আসেনি। এরপর টিভির স্ক্রিনে আমি ছেলেটির নাম দেখতে পাই, স্যামি দত্ত, বয়স 14। সঙ্গে সঙ্গে তার ছবিটিও খবরে দেখাতে থাকে। সেটা দেখা মাত্রই আমি চিনতে পারি ছেলেটিকে। এক মুহূর্তে মনে পড়ে যায় শতরূপার সেই ঘটনার কথা। আমি বুঝতে পারি এ নিশ্চয়ই কুম্ভর কাজ। ঠিক যেভাবে অরূপ ও তার কয়েকজন বন্ধু সেই এক রাতে এক নিমেষে উধাও হয়ে গেছিল, ঠিক তেমনি স্যামিও উধাও হয়ে গেছে। তবে এটা বুঝতে পারি না যে এর পিছনের আসল কারণটা কি। এর ঠিক 2 দিন পর আমার বাড়িতে হঠাৎ কলিং বেলের আওয়াজ হয়। দরজা খুলতেই দেখি একজন স্যুট বুট পরা ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ যেন মনে হলো এই ভদ্রলোককে কোথাও যেন দেখেছি। খুব চেনা চেনা লাগছিল তাকে। একটু চিন্তা করতেই বুঝে যাই স্যামির কেসটায় টিভিতে এনার সাক্ষাৎকার দেখেছিলাম। সম্ভবত ইনি স্যামির বাবা, মিস্টার দত্ত। তাকে চিনতে পেরেই আমি তখন বলি, আচ্ছা, আপনি কি স্যামি দত্তের বাবা? ঠিক ধরেছেন, আমি স্যামির বাবা। একটু দরকার ছিল আপনার সাথে, ভেতরে কথা বলি? হ্যাঁ, শিওর। এরপর আমি তাকে ভেতরে এনে বসাই। বাড়িতে তাকে আপ্যায়ন করার মতন তখন আর কেউই ছিল না, তাই আমি ফ্রিজ থেকে বোতল বের করে 1 গ্লাস ঠান্ডা জল তাকে এনে দিই। জলটা খেয়ে উনি গ্লাসটা টেবিলের ওপর রাখলেন। তারপর বললেন, স্যামির কোনো খোঁজ জানেন নাকি? আগে না। বেশ, ওর আর কোনো খোঁজ রাখার দরকারও নেই, বুঝলেন? ও যা কাজ করেছে তাতে অন্তত ওর খোঁজ না থাকারই কথা। কেন, কি কাজ করেছে? শতরূপার কেসটার কথা মনে আছে? হ্যাঁ, এই তো কয়েক মাস আগেরই ঘটনা। স্যামিকে তো সেই ঘটনার পর থেকেই আমি চিনি। বেশ, তাহলে আপনাকে একটা কথা জানিয়ে রাখি। শতরূপাকে কিন্তু সেই রাতে ধর্ষণ করা হয়েছিল। আর এই কাজটা কে করেছিল জানেন? কথাটা শুনেই আমি একটু চুপ করে যাই। শতরূপার সাথে এরকম কিছু যে ঘটেছে সেটা আমিও জানতাম, তবে এ ব্যাপারে আমি কখনো কারোর সাথে কিছু আলোচনা করিনি। তাও ভদ্রলোককে উত্তরটা দিতে আমি বললাম, কেন, অরূপ আর ওর বন্ধুরা মিলেই তো। আপনি কিচ্ছু জানেন না। আসল দোষী হলো আমার ছেলে স্যামি। সেদিন অরূপ আর ওর বন্ধুরা মেয়েটিকে সেক্সুয়াল অ্যাসল্ট করেছিল ঠিকই, কিন্তু রেপ করেনি। রেপ যে করেছিল সে হলো আমার গুণধর ছেলে স্যামি।
গাড়িতে ওদের দুজনকে একসাথে যখন রেখে আসা হয়েছিল তখন ঠিক এই কাণ্ডটা স্যামি ঘটিয়েছে। বুঝছেন সে কত বড় হারামজাদা? ভদ্রলোকের কথা শুনে আমি তো অবাক। মাত্র 14 বছরের একটা ছেলে এই কাণ্ড ঘটিয়েছে, এটাও সম্ভব নাকি? তার উপর নিজের ছেলের অপরাধের বর্ণনা ভদ্রলোক এভাবে দিচ্ছেন। এবার আমার বেশ সন্দেহ হয়। আমি তখন তাকে জিজ্ঞাসা করি, সত্যি বলছেন স্যামি তাহলে ধর্ষক? সেই জন্যেই কি এই ধর্ষণের বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছে? ঠিকই ধরেছেন আপনি। স্যামি তো কেবল শয়তানের ছানা মাত্র। আসল শয়তান তো স্যামির বাবা মা। তাই স্যামি ও স্যামির বাবা মানে মিস্টার দত্ত উভয়কেই আমি এই পৃথিবী থেকে মুক্তি দিয়েছি। কথাটা বলেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে উৎফুল্ল হয়ে হাসতে লাগলেন। আমি এবার তার কথা শুনেই বুঝতে পারি যে তিনি আসলে কে। কুম্ভ তুই তাহলে? না, আমি কুম্ভ নই। আমি এখন মিস্টার দত্ত, এই শহরের একজন বিত্তবান মানুষ, মিসেস দত্তের হাজবেন্ড আর স্বামী দত্তের বাবা। এটাই আমার পরিচয়। যাই হোক, আজ আমি আসি, আবার দেখা হবে কোনোদিন। চলি। কথাটা বলেই সে আমার ঘর থেকে বেরিয়ে যায়। গটগট করে সে হেঁটে যায় সদর দরজার দিকে। বাইরেই তার জন্য বিলাসবহুল একটা গাড়ি দাঁড়িয়েছিল। সে সোজা তার গাড়িতে উঠে যায়। তারপর হুশ করে গাড়িটা কুম্ভকে নিয়ে চলে যায় তার পরবর্তী জীবনের উদ্দেশ্যে। এদিকে আমি যেন তখনও একটা ঘোরের মধ্যে ছিলাম। কুম্ভ যে এত অল্প সময়ের মধ্যে এত কিছু করে ফেলবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। খানিকক্ষণ বাদে সম্বিত ফিরতেই আমি ঠিক করি মুজাফফরকে সব জানাতে হবে। তাকে বলতে হবে তার শয়তানের ছানার গল্প। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প, ডগবার লেখা শয়তানের ছানা। আজকের গল্পটা তোমরা শেষ পর্যন্ত কে কোথা থেকে শুনলে আমাকে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর স্কেটেলসে যারা নতুন মানে প্রথমবারের জন্য আমার গল্প শুনছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজকের গল্পকথক ডগবার চরিত্রে ছিলাম আমি শ্রীরূপ। অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে ছিল মহুয়া, বর্ণালী, সৌভিক, সৌরভ রায়, অভিক, প্রদীপ্তা এবং সৌরভ সাহা। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। এরকমই যদি আমার আরও গল্প তোমরা শুনতে চাও তাহলে তোমাদের মোবাইল স্ক্রিনে আসা দুটো ভিডিওর ডান দিক বা বাঁ দিকের যে কোনো একটাই ক্লিক করো।